আমার বউ যদি হতেন তাহলে এখনই আদর করে দিতাম। এই তোর মুখে কি এগুলো ছাড়া আর কোনো কথা আসে না? যখন তখন যাকে মন চায় তাকে এসব বলিস নাকি তুই? যখন তখন কাকে বললাম আমি আবার? এই প্রথম তো তোমাকে বললাম। একটা কিস করবা ফারিয়া আপু? দাঁড়া তুই এইখানে, তোকে কিস করব না, তোকে জুতার বাড়ি দিব, ওয়েট। এই বলে ফারিয়া তার পা থেকে জুতাটা খুলতে যাবে, এমন সময় সাগর দিল এক দৌড়। এদিকে রিধি ম্যাডাম এসে দেখে ফারিয়ার হাতে জুতো। এটা দেখে ফারিয়াকে জিজ্ঞেস করতে লাগলো, কি রে ফারিয়া, কি হয়েছে তোর হাতে জুতা কেন? এমনি আম্মু, একটা কুকুর এসেছিল তাই জুতাটা হাতে নিলাম। চলো এখন কলেজে যাই, অনেক দেরি হয়ে গেছে। চল যাই তাহলে। ফারিয়া তার আম্মুর সাথে চলে আসলো কলেজে। এসে দেখে সাগর প্রতিদিনের মতো সেই গেটের সামনে দাঁড়িয়ে আছে। আজকে ফারিয়ার সাথে রিধি ম্যাডামকে দেখে সাগর কিছু বলল না। ঘন্টা দিতে সাগর চলে গেল তার ক্লাসরুমে। বেঞ্চে বসতে যাবে এমন সময় আকাশ বলতে লাগলো, সাগর, বেঞ্চে বসিস না। এই দেখ, কেউ ইচ্ছা করে আমাদের বেঞ্চে সেন্টার ফুট লাগিয়ে দিয়ে গেছে। কে করলো এটা? দেখেছিস নাকি? আমি দেখব কিভাবে? আমি তো ছিলাম তোর সাথে, তাই না? সাগর আর আকাশ দাঁড়িয়ে আছে এমন সময় ক্লাসে প্রবেশ করলো রিধি ম্যাডাম। সাগর আর আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখে রিধি ম্যাডাম বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা দুজন দাঁড়িয়ে আছো কেন? বসতে সমস্যা হচ্ছে নাকি? না ম্যাডাম, বসতে তো সমস্যা হচ্ছে না, তবে আমাদের বেঞ্চে কে জানি সেন্টার ফ্রুট লাগিয়ে দিয়ে গেছে। এখন যদি এইখানে বসি তাহলে তো বুঝতেই পারছেন। পাশের বেঞ্চে গিয়ে বসো তোমরা। সাগর আর আকাশ পাশের বেঞ্চে গিয়ে বসে পড়লো। কয়েকটা ক্লাস শেষ করে বাইরে যেতে যাবে এমন সময় শুনতে পেল একটা মেয়ে বলতেছে, ফারিয়া আপুর কথা তো কাজে লাগে নাই। ওই আকাশ যে দেখে ফেলবে বুঝতেই পারি নাই। চল ফারিয়া আপুকে গিয়ে বলে আসি। ঠিক আছে, চলো যাই তাহলে। মেয়েটা চলে গেল। এদিকে সাগর তো পুরাই রেগে আগুন হয়ে গেছে। সাগরকে রাগ করতে দেখে আকাশ বলতে লাগলো, সে যেহেতু আমাদের সাথে এমন করেছে, আমরাও তার সাথে এমন করব। সমস্যা কি? চল, তাদের বসার জায়গায় আমরাও সেন্টার ফুট লাগিয়ে দিয়ে আসি, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। আকাশ আর সাগর চলে গেল শিমুল গাছের নিচে। গিয়ে দেখে তার আগে থেকেই বসে আছে। সাগরকে দেখে ফারিয়া বলতে লাগলো, কিরে তোদের মুখের এই অবস্থা কেন? কেউ কি চুনকালি লাগিয়ে দিয়েছে নাকি? চুন কালি লাগাতে যাবে কেন? ফারিয়া আপু, তোমার সাথে কিছু কথা ছিল পার্সোনাল। যদি আমার সাথে একটু আসতে তাহলে ভালো হতো। যা বলার এখানেই বল, আমরা সবাই ফ্রেন্ড। আসলে আমি তোমাকে ভালোবাসি। ও আচ্ছা, ভালোবাসিস তাই না? কিন্তু আমি তো তোকে ভালোবাসি না। তোর মতো লুচ্চে ছেলেকে অন্তত আমি ভালোবাসবো না। এটা বলতে সাগর ফারিয়ার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিয়ে লিপ কিস করতে বসলো। সবাই তো অবাক, সাগর এটা কি করছে। 2 মিনিট পর সাগর ফারিয়াকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এখন দেখি কোন ছেলেটা তোমার সাথে প্রেম করতে আসে। প্রেম করতে আসলে সবাই বলবে যে আমার সাথে তোমার সম্পর্ক আছে। তোকে ছোট ভাইয়ের মতো দেখলাম, আর তুই কি না আমার সাথে এসব করেছিস? ছি সাগর, ছি। তুই আর কখনোই আমার সামনে আসবি না। এই বলে ফারিয়া ওইখান থেকে চলে গেল। আর এদিকে সাগর একটা মুচকি হাসি দিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাগরের মা এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কিরে সাগর, কলেজে কি কিছু হয়েছে নাকি? কই কিছু তো হয় নাই। কেন আম্মু, কি হয়েছে? বাজার থেকে আসার সময় দেখলাম ফারিয়া কান্না করতে করতে বাসায় ঢুকতেছে। অনেকবার ডাক দিলাম কিন্তু শুনলো না তো কোনো কথা। জানি না তো, আজকে আমি ফারিয়া আপুর সাথে আসি নাই। আর কান্না করবে কেন? ওনার তো বয়ফ্রেন্ড নেই যে ছ্যাঁকা দিয়ে চলে যাবে। যাই হোক, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, খাবার দিতেছি তোকে। ঠিক আছে, দাও। সাগর চলে গেল তার রুমে। এদিকে ফারিয়া তার রুমে শুয়ে শুয়ে কান্না করতেছে। এমন সময় মিম প্রবেশ করলো তার রুমে। ফারিয়াকে কান্না করতে দেখে মিম বলতে লাগলো, কি হয়েছে আপু, তুমি কান্না করছো কেন এইভাবে? আম্মু কি কিছু বলেছে? না, আম্মু কিছুই বলে নাই। তাহলে কান্না করার কারণ কি? আমার সাথে শেয়ার করো, আমিও একটু শুনি। সাগর আমাকে লিপ কিস করেছে কলেজের সবার সামনে।
এখন যদি আম্মুর কানে এই কথাটা যায় তাহলে আম্মু কি করবে বুঝতে পারছিস? আরে এত টেনশন করো না তো, আম্মু কিছুই বলবে না। আর এখন তুমি বড় হয়েছো, তোমারও তো একটা পছন্দ অপছন্দ আছে তাই না? তোমার চোখ বলে দেয় তুমি সাগর ভাইয়াকে পছন্দ করো। চোখ বললেই কি হবে? সে তো আমার থেকে 3 বছরের ছোট। আম্মু কোনোভাবেই মেনে নেবে না আমাদের। দূর, কি যে বলো না, আম্মুও তো সাগর ভাইয়াকে পছন্দ করে, দেখবে ঠিক মেনে নিয়েছে আম্মু। তুমি সাগর ভাইয়ার সাথে প্রেম করতে থাকো। যা তো এখান থেকে। মিম আর কিছু না বলে চলে গেল ওইখান থেকে। এদিকে সাগর খাবার খেয়ে বিছানায় শুয়ে আছে, কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তার। ফারিয়া সাগরদের বাসার কলিং বেল দিতেই আফিফা বেগম এসে দরজা খুলে দিল। ফারিয়াকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার ফারিয়া, তুমি কান্না করছিলে কেন ওই সময়? পিছন থেকে এতবার ডাক দিলাম, শুনলে না তুমি একবারও? কান্না করি নাই, চোখে কি যেন পড়েছিল, তাই চোখ থেকে পানি বের হয়েছিল। আন্টি, সাগর আসে নাই বাসায়? এসেছে, তার রুমে ঘুমাচ্ছে হয়তো। যাও গিয়ে দেখে আসো তুমি, আমি ঘরের কাজগুলো করে ফেলি। ঠিক আছে আন্টি। ফারিয়া চলে গেল সাগরের রুমে। গিয়ে দেখে সাগর ঘুমিয়ে আছে, দরজাটা বন্ধ করে। সাগরের কাছে এসে ভালোভাবে দেখতে লাগলো আর বলতে লাগলো, পিচি হয়েছিস তো কি হয়েছে, বেশ দুষ্টুমি করতে পারিস। তোর ঠোঁটের স্পর্শ আমাকে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি করেছে, তোর প্রতি আরো আকৃষ্ট করেছে আমাকে। এখন তোকে ছাড়া থাকবো কি করে আমি? এসব ভাবতে ভাবতে ফারিয়া তার ঠোঁটজোড়া সাগরের ঠোঁটের সাথে লাগিয়ে চুষতে লাগলো। এদিকে সাগর কারো ঠোঁটের স্পর্শ পেয়ে তার ঘুমটা ভেঙে গেল। সাগর বুঝতে পারলো এটা ফারিয়া ছাড়া অন্য কেউ হবে না, তাই সাগর তার 2 হাত দিয়ে ফারিয়ার মাথায় চেপে ধরে লিপকিস করতে লাগলো। দীর্ঘ 17 মিনিট লিপকিস করার পর সাগর ফারিয়াকে ছেড়ে দিতে ফারিয়া হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, এই পিচ্চি, আর কয়েক মিনিট থাকলে তো মরে যেতাম আমি। তখন কি করতি তুই? আমি মরতে দিলে তো মরবে তুমি, তাই না? যদি মরতে চাও তাহলে বলো, আরেকবার লিপ কিস করে তোমাকে মেরে ফেলি। মরার পর আবার লিপ কিস করে আবার জ্যান্ত করে তুলবো। আমি আর পারবো না লিপ কিস করতে, তুই থাক রুমে, আমি গেলাম। ফারিয়া চলে গেল নিচে। এদিকে সাগর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে মোবাইলে গেম খেলতে লাগলো। সন্ধ্যা পর্যন্ত গেম খেলে নিচে যেতেই দেখতে পেল মিম, ফারিয়া এবং তার আম্মু বসে বসে গল্প করতেছে। সাগরকে দেখে মিম বলতে লাগলো, সাগর ভাইয়া, তুমিও আসো আমাদের সাথে, গল্প করবে তুমি? এখন গল্প করতে পারবো না রে, তোরাই গল্প কর, আমি না হয় পরে গল্প করব। এই বলে সাগর ফারিয়ার দিকে তাকাতেই দেখতে পেল ফারিয়া রাগী মুড নিয়ে সাগরের দিকে তাকিয়ে আছে আর ইশারা করে বলতেছে সোফায় বসার জন্য। এটা মিস আফিফা বেগম খেয়াল করলেন। ফারিয়ার রাগ দেখে সাগরও বসে পড়ল সোফায়। তোমরা বসো, আমি তোমাদের জন্য চা বানিয়ে আনতেছি। আপনার বানাতে হবে না আন্টি, আমি বানিয়ে আনতেছি, আপনি বসেন এইখানে। এই বলে ফারিয়া চলে গেল রান্নাঘরে। এদিকে আফিফা বেগম সাগরকে উদ্দেশ্য করে বলতেছে, সাগর, সবকিছুই কিন্তু বুঝতে পারতাছি, বেশি দেরি করা যাবে না। দেখতাছি তোদের বিয়েটা দিয়ে দিতেই হবে। আম্মু, আমি এখন বিয়ে করতে চাই না, পড়ালেখা শেষ করব, আব্বুর অফিসে জয়েন করব, এরপর বিয়ে করব। বিয়ের পরও জয়েন করতে পারবি, তোর আব্বু আসুক, পরে না হয় কথা বলবো। ঠিক আছে, তখন কথা বইলো, এখন তাহলে আমি যাই, রাতে আমার জন্য চিকেন ফ্রাই করে রাখো। সাগর চলে গেল বাহিরে। এদিকে ফারিয়া চা বানিয়ে সবাইকে দিয়ে দিল। সাগরকে দেখতে না পেয়ে বলতে লাগলো, আন্টি, সাগর কোথায় গেছে? তাকে তো দেখলাম এখানে বসা ছিল। সে আর কোথায় যাবে, আড্ডা দিতে চলে গেছে বন্ধুদের সাথে, রাতে আসবে, ওর কথা চিন্তা না করে তুমি চা খাও। ফারিয়া তার শাশুড়ি মায়ের সাথে চা খেতে লাগলো। চা খাওয়া শেষ করে সবাই মিলে গল্প করতেছে। এদিকে সাগর চলে আসলো মতিন মামার চায়ের দোকানে। মামা, চা দেন তো 1 কাপ। 1 কাপ কেন? আমাদেরকেও খাবি না নাকি? তোরা যখন চলে এসেছিস তাহলে তো খাওয়াতেই হবে, তাই না? হুম। সাগর সবাইকে নিয়ে চা খাইতেছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল।
পকেট থেকে ফোন বের করে দেখে অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, হ্যালো মিস্টার সাগর, তুমি নাকি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে মজা মাস্তি করছো? কে বলতেছেন আপনি? আর কার কথা বলতেছেন? ফারিয়াকে নিয়ে তো বেশ মজা মাস্তি করেছো। শেষবারের মতো তোমাকে বলে দিলাম, আমি কখনোই যদি শুনি ফারিয়ার সাথে তুমি কিছু করেছো তাহলে তোমার খবর আছে। সাগর আর কিছু বলল না, কলটা কেটে দিয়ে চা খেতে লাগলো। চা খাচ্ছে এমন সময় আকাশ বলতে লাগলো, কি রে, কে ফোন দিয়েছিল? বাসা থেকে ফোন দিয়েছিল। কোথাও ঘুরতে যাবি নাকি এখন? ঘোরার তো ইচ্ছা করতেছে, কিন্তু কোথায় যাব বুঝতেছি না। চল এই জায়গা থেকে ঘুরে আসি। শুনেছি নতুন একটা কফি শপ বানিয়েছে, আবার নদীর পাড়ে বেশ জমজমাট হয়েছে। তাহলে চল গিয়ে দেখে আসি। আকাশ আর সাগর চলে আসলো নদীর পাড়ে। দুজন ঘোরাঘুরি করতেছে। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে রিধি ম্যাডাম ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলতে লাগলো, সাগর, এখন তুমি কোথায় আছো? এই তো নদীর পাড়ে এসেছি। আকাশের সাথে কেন? বাসায় আসো তাড়াতাড়ি। হঠাৎ তাড়াতাড়ি বাসায় যাওয়ার কথা বলতেছেন কেন? আম্মুর কি কিছু হয়েছে? কারো কিছু হয় নাই, তোমাকে বাসায় আসতে বলেছি, তুমি বাসায় আসো। এত কথা বলো কেন তুমি? আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি, রাখলাম এখন। সাগর ফোনটা কেটে দিয়ে আকাশকে নিয়ে চলে আসলো তার বাসায়। কলিং বেল দিতেই ফারিয়া এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে হাসি মুখে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি না বলেছেন রাতে আসবেন, এখন চলে আসলেন যে? ম্যাডাম ফোন দিয়েছিল, বলেছে বাসায় আসার জন্য, তাই তো আসলাম। ও আচ্ছা, আম্মু তো আমাকে কিছুই বলে নাই। ভেতরে যাও, আম্মু আছে ভেতরে। সাগর চলে গেল ভিতরে। গিয়ে দেখে তার ম্যাডাম বসে বসে কথা বলতেছে তার মায়ের সাথে। সাগরকে দেখে বলতে লাগলো, তুমি নাকি অন্য কোনো মেয়েকে ভালোবাসো? কে বলেছে আপনাকে এই কথা? যেই বলুক না কেন, সত্যিটা বলো। আমি চাই না আমার একটা ভুল সিদ্ধান্তে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাক। আপনি আমাকে আর 5টা ছেলের মতো ভাববেন না। আমি ফারিয়াকে পছন্দ করি, তবে এখন আমি আর ফারিয়া আপুকে ভালোবাসতে পারবো না। হঠাৎ এই কথা বলতেছো কেন? আমার মেয়ে দেখতে খারাপ নাকি যে তুমি তাকে ভালোবাসতে পারবে না? আমি তো একবারও বলি নাই আপনার মেয়ে খারাপ। তাহলে আপনি বারবার কেন বলতেছেন আপনার মেয়ে খারাপ? আমি এখন ভালোবাসতে পারবো না, তাই তো মানা করতেছি। আমি এখন মন দিয়ে পড়ালেখা করব। বিয়ের পরও লেখাপড়া করা যায়। ফারিয়ার সাথে তোমাদের বিয়েটা খুব শিগগিরই দিয়ে দেবো। ফারিয়ার আব্বু আসুক, তোমার আব্বুও আসুক, দুই পরিবার মিলে কথা বলে তোমাদের বিয়েটা দিয়ে দেব। আমি আপনাকে কি বলেছি? আমি এখন বিয়ে করতে পারবো না। আমার দ্বারা এখন বিয়ে করা সম্ভব না। এই বলে সাগর চলে গেল তার রুমে। দরজা লাগিয়ে বসে আছে। এদিকে আফিফা বেগম বুঝতে পারছে না কি করবে। তার ছেলের হঠাৎ কেমন হয়েছে যে মত পাল্টে ফেলেছে। কি ব্যাপার, সাগর হঠাৎ এমন করলো কেন? সাগর তো এমন করে না, সে তো শান্ত স্বভাবের ছেলে, মাঝে মধ্যে দুষ্টুমি করে, ওইটা আলাদা ব্যাপার। হঠাৎ এত পরিবর্তন? আমিও বুঝতে পারছি না। আচ্ছা, রাতে খাবার খাইতে আসবে, তখন জিজ্ঞাসা করবো নি কি হয়েছে তার। জিজ্ঞেস কইরেন। এখন তাহলে আমরা যাই। রিধি ম্যাডাম ফারি এবং মিমকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। এদিকে সাগর ওয়াশরুমে দরজার সাথে হেলান দিয়ে কান্না করতেছে আর বলতেছে, আমার সাথে এমনটা না করলেও পারতে ফারিয়া আপু। আমি ছোট মানুষ বলে কি আমার মন নেই নাকি? আমার ভালোবাসায় কোনো কমতি ছিল? কমতি থাকলে বলতে পারতে, আমি নিজ দায়িত্বে সরে যেতে পারতাম। এসব বলতেছে আর কান্না করতেছে। এদিকে আফিফা বেগম সাগরের রুমের সামনে দাঁড়িয়ে সাগরকে ডাকতে লাগলো, সাগর, সাগর, দরজাটা খোল বাবা, কি হয়েছে আমাকে বল। আফিফা বেগমের ডাকে হুঁশ ফিরল তার। চোখে মুখে পানি দিয়ে দরজা খুলতে দেখতে পেল তার মা দাঁড়িয়ে আছে। সাগরকে দেখে তার মা বলতে লাগলো, কি হয়েছে তোর, আমাকে বল তো। হঠাৎ তুই মদ পাল্টে ফেললি কেন? ফারিয়া তো বেশ ভালো একটা মেয়ে, কোনো ছেলের সাথে মেলামেশা করে না, বললেই তো চলে। আম্মু, আমিও জানি ফারিয়া আপু খুব ভালো মেয়ে, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর ফারিয়া আপুর পিছনে ঘুরঘুর করব না। ফারিয়া আপু অন্য একটা ছেলের সাথে
রিলেশন করে। আমি তাদের মাঝে কাটা হয়ে দাঁড়াতে চাই না। হো, এই ব্যাপার আমাকে আগে বললেই তো পারতি। আচ্ছা বাদ দে তো এসব কথা, চল আজকে তোর জন্য সব রান্না করব। আর এসব নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তুই তোর মতন থাকবি, আমি ও ফারিয়াকে কিচ্ছু বলবো না। ঠিক আছে আম্মু, তাই হবে। আফিফা বেগম চলে গেল নিচে সাগরের জন্য চিকেন ফ্রাই বানাতে লাগলো। এদিকে সাগর বসে আছে তার রুমে। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু আকাশ ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আকাশ বলল, কি রে সাগর, ফারিয়া আপুকে দেখলাম অন্য একটা ছেলের সাথে পার্কের ভিতর হাতে হাত রেখে বসে আছে। তুই না ফারিয়া আপুকে ভালোবাসিস? ফারিয়া আপু তো জানে, তাহলে উনি অন্য ছেলের সাথে এইভাবে বসে আছে কেন? এটা তার পার্সোনাল ব্যাপার, সে যা ইচ্ছা তাই করুক, তাতে আমার কি। আজ থেকে আমি আর কিছুই বলবো না তাকে। সে তার মতো থাকুক, আমি আমার মতো থাকবো। কিছু কি হয়েছে তোদের মধ্যে নাকি? কিছু হয়ে থাকলে আমাকে শেয়ার করতে পারিস, আমি দেখি কিছু করতে পারি কিনা। আরে কিছুই হয় নাই তোমার। আমার বেস্ট ফ্রেন্ড, কিছু হলে কি তোকে বলতাম না নাকি? তা তো বলতি, কিন্তু তোর কথাই বোঝা যাইতেছে হয়তো কিছু হয়েছে। আচ্ছা বাদ দে এইসব কথা, রাতে পার্টি আছে, আসবি নাকি? ঠিক আছে, লোকেশন পাঠিয়ে দিস, চলে যাব। আর লাল পানির ব্যবস্থা করিস, পার্টি অনেক দিন হয়েছে লাল পানি খাই না। ঠিক আছে, ওইসব ব্যবস্থা হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না। এখন রাখলাম তাহলে। আকাশ ফোনটা কেটে দিল। এদিকে সাগর ফোনটা চার্জে রেখে চলে গেল নিচে। গিয়ে দেখে তার মা রান্না করতেছে। পিছন থেকে আফিফা বেগমকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু, আমি কিছু দিনের জন্য দূরে কোথাও থেকে ঘুরে আসতে চাই, তুমি একটা কিছু ব্যবস্থা করো। আমি তোর মামার সাথে কথা বলতাছি, গ্রামে গেলে হয়তো তোর মন ভালো থাকবে। ওইখানে প্রিয়াও আছে, তাদের সাথে বেশ ভালো একটা সময় কাটাতে পারবি তুই। ঠিক আছে, তুমি কথা বলো। আর গ্রামে না যাইতে পারলে খালামণির বাসায় চলে যাব, রাজশাহীতে। এটাও করতে পারিস, এক কাজ কর, রাজশাহীতে চলে যা। ওইখানে গেলে তোর মন আরো বেশি ভালো থাকবে। আমি তোর খালামণির সাথে কথা বলতেছি, এই নে তোর চিকেন ফ্রাই। ধন্যবাদ আম্মু। সাগর চিকেন ফ্রাই নিয়ে চলে গেল তার রুমে। বিছানায় বসে ফ্রি ফায়ার খেলতেছে আর চিকেন ফ্রাই খাচ্ছে। বেশ কিছুক্ষণ পর ফারিয়া প্রবেশ করলো সাগরের রুমে। সাগরের পাশে বসতে বসতে বলতে লাগলো, কিরে পিচ্ছি, কি করিস তুই? সাগর কোনো কথা বলতেছে না, তার মতো সে গেম খেলে যাইতেছে। অনেকক্ষণ ডাকার পর ফারিয়া সাগরের হাত থেকে ফোনটা নিল আর বলতে লাগলো, কিরে, তোকে যে এতগুলো ডাক দিলাম, একটা ডাকও শুনিস নাই তুই? শুনেছি তো, উত্তর দিলে তো তুমি আজাইরা পেঁচাল পারবে, তাই উত্তর দেই নাই। আর আমার ফোন দাও। সারাদিন কিসের গেম খেলা এত? আমাকে নিয়ে একটু ঘুরতে যেতে পারিস না বাহিরে? তোর মতো 12 ভাতারি কে, তাও আবার আমি নিয়ে যাব ঘুরতে? কখনোই না। কাল থেকে আমাকে পাবিই নাই বাসায়। কিরে, আবার চুপ করে আছিস কেন? কিছু বল। আমার খুব ঘুম পাইতেছে আপু, এখন তুমি যাও, আমি রাতে কথা বলবো তোমার সাথে। ফারিয়া ফোনটা টেবিলে রেখে চলে আসলো সাগরের রুম থেকে। এইদিকে সাগর দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়তে তার ঘুম চলে আসলো। কিছুক্ষণের মধ্যে সাগর পাড়ি দিল ঘুমের দেশে। রাতে আকাশের ফোনে কলের রিংটনে ঘুম ভাঙল সাগরের। টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে কানের কাছে ধরতে ওপাশ থেকে আকাশ বলতে লাগলো, কি রে শালা, এতগুলো ফোন দিলাম তুললি না কেন? তাড়াতাড়ি আয়, সবাই চলে এসেছে, একমাত্র তুই ছাড়া। কয়টা বাজে এখন? তোরা এখনই পার্টি শুরু করে দিয়েছিস? একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখ তো কয়টা বাজে। সাগর ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল রাত 9:42 বাজে। এটা দেখে সাগর বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসে পড়ল আর বলতে লাগলো, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি, তোরা খাবার শুরু করে দে। তুই আসলেই সবাই একসাথে খাবো, তাড়াতাড়ি আয়, অপেক্ষায় রইলাম। সাগর ফোনটা কেটে দিয়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে আসলো নিচে। আফিফা বেগমকে বলে সাগর চলে গেল বাহিরে। বাইকটা নিয়ে রওনা দিল রাফির বাসায়। 10 মিনিটের মধ্যে চলে গেল রাফির বাসায়। কলিং বেল দিতেই রাফি এসে দরজা খুলে দিল।
কিরে আজকে বাসায় কেউ নাই নাকি? থাকলে কি আর খাইতে পারতাম বলতো তুই? নেই বলেই তো খাইতেছি। 2 দিনের জন্য আব্বু আম্মু একটু ফুফুর বাসায় গেছে, তাই তো দিলাম ছোটখাটো একটা পার্টি। তাড়াতাড়ি ভিতরে আয়। সাগর ভিতরে চলে গেল। সোফায় বসতেই আকাশ সাগরের হাতে একটা বোতল ধরিয়ে দিয়ে বলতে লাগলো, এই নে, এটা তোর জন্য রেখেছিলাম। বেশি খাস না, তাহলে কিন্তু পরে তোকে নিয়ে দৌড়দৌড়ি করতে হবে আগের বারের মতো। না বেশি খাবো না, অর্ধেক খাবো। এই বলে সবাই আড্ডা দিতে লাগলো আর খেতে লাগলো লাল পানি। রাত প্রায় 3টা, সবাই মাতাল হয়ে আছে। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখে ফারিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ফারিয়া বলতে লাগলো, কিরে, রাত 3টা বেজে গেছে, এখনো বাসায় আসিস নাই কেন? তুই কোথায় আছিস এখন সেটা বলতো। আমি কোথায় আছি এটা তোকে জানতে হবে নাকি? তুই কি হোস আমার? আর কোনোদিন ফোন দিবি না আমাকে। রাখ শালি। সাগর কাকে কি যেন বলতেছে সে নিজেও জানে না। মাতাল অবস্থায় সে খেয়াল করে নাই। এদিকে ফারিয়া অবাক হয়ে গেল, কারণ সাগর আগে কখনোই তার সাথে এমন ব্যবহার, দূরে থাক এসব কিছুই বলে নাই। ফারিয়া আর ফোন দিল না সাগরকে। পরের দিন সকাল 10টায় সবার হুঁশ ফিরল। সাগর ফ্রেশ হয়ে এসে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শোন, আমি একটা জায়গায় যাব, আজকে কবে ফিরবো শিওর বলতে পারতেছি না। কোথায় যাবি এটা অন্তত বল। যাইতেছি বেশ দূরে, এখন আমি যাই, আমার দেরি হয়ে যাইতেছে। এই বলে সাগর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। বাসায় ঢুকতে ঢুকতে বলতে লাগলো, আম্মু আমার সব কিছু গুছিয়ে রাখছো তো? সব কিছু গুছিয়ে রাখছি। আর এই নে একটা ট্রেন এর টিকিট। 3 ঘন্টার ভিতরে চলে যেতে পারবি ওইখানে? ঠিক আছে আম্মু, এখনই বেরিয়ে পড়তেছি, আর তো বেশি দেরি নেই। কিছু খেয়ে যা, খালি পেটে চলে যাচ্ছিস, এটা কিন্তু ভালো না। আকাশদের বাসা থেকে খেয়ে এসেছি আম্মু, আর আমার খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। তুই ভালো করে জানো একটু পরপর কিছু না কিছু খাওয়ার অভ্যাস আছে আমার। স্টেশন থেকে খাবার খেয়ে নিব নে। ঠিক আছে, যা তাহলে। সাগর তার ব্যাগটা নিয়ে চলে গেল বাহিরে, রিক্সার জন্য অপেক্ষা করতেছে। এমন সময় রিধি ম্যাডামের সাথে দেখা। রিধি ম্যাডাম আকাশকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার সাগর, কোথায় যাইতেছো এই সময়? ম্যাম আমি যাইতেছি না, এই লাগেজটা ফুপুর তো, তাই ওনাকে দিয়ে আসতে যাইতেছি, ভুল করে রেখে গেছে। ও আচ্ছা, সাবধানে যাবে, রাস্তা পার হবে সাবধানে। ঠিক আছে ম্যাডাম। সাগর আর কিছু বলল না, তাড়াতাড়ি একটা রিক্সা ডেকে উঠে পড়ল। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো স্টেশনে। এসে দেখে সে যেই ট্রেনে করে যাবে সেই ট্রেন চলে এসেছে। সাগর তার সিট খুঁজে বসে পড়ল ট্রেনে। প্রায় 15 মিনিট পর ট্রেন ছেড়ে দিল। এদিকে সাগর তার ফোন থেকে সিমটা খুলে মানি ব্যাগের ভিতর রেখে দিল। নতুন একটা সিম ঢুকিয়ে ফোন দিল তার মায়ের নাম্বারে। বেশ কিছুক্ষণ কথা বলা শেষ হতেই সাগর ফোন কেটে দিল। দীর্ঘ 4 ঘন্টা পর ট্রেন এসে পৌঁছালো রাজশাহী রেলওয়ে স্টেশনে। সাগর ট্রেন থেকে নামতে তার খালাতো ভাই মিরাজ এসে জড়িয়ে ধরে বলতে লাগলো, কেমন আছো সাগর ভাই? অনেকদিন পর দেখা হলো তোমার সাথে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস মিরাজ? বাসার সবাই কেমন আছে? আমিও ভালো আছি, বাসার সবাইও ভালো আছে। চলো, বাহিরে গাড়ি আছে, আমরা গাড়িতে গিয়ে বসি। এখন বাসায় যাব না, আগে রাজশাহী শহরটা ঘুরবো, এরপর যাব বাসায়। ঠিক আছে, চলো তাহলে। মিরাজ সাগরকে নিয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখিয়ে আনলো। ঘোরাঘুরি করতে করতে রাত 11টা বেজে গেল। রাতের শহরটা আরো বেশি সুন্দর। সাগর আর মিরাজ বাসার দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই সাগর আর মিরাজ চলে গেল বাসায়। কলিং বেল দিতে সাগরের খালা এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, সাগর কেমন আছিস? আজ প্রায় 6 বছর পর তোর সাথে দেখা। খালামণি আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি, ভিতরে আয়। মিরাজ যা, সাগরকে রুমটা দেখিয়ে দে। সাগর ফ্রেশ হয়ে আসুক, এরপর বাকি কথা হবে। চলো ভাইয়া, তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিতেছি। মিরাজ সাগরকে তার রুমটা দেখিয়ে দিল। এদিকে সাগর ফ্রেশ হয়ে ফোন দিল তার মায়ের ফোনে। মিসেস আফিফা বেগম তখন ভাইয়ার সাথে বসে গল্প করছিল। সাগরের ফোন পেয়ে কেটে দিল কলটা। সাগরও আর কল দিল না, চলে গেল নিচে। খাবার টেবিলে বসতে সাগরের খালু বলতে লাগলো,
সাগর, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি খালু। আপনি কেমন আছেন? আর আগের থেকে তো অনেক শুকিয়ে গেছেন। ঠিক মতো খাবার খান না নাকি? খাবার তো ঠিক মতোই খাই। আসলে অফিসের কিছু কাজ নিয়ে মাঝের মধ্যেই চিন্তা করি তো, তাই আর কি। আচ্ছা, খাবার খেয়ে ঘুমাতে যাও, কালকে কথা বলা যাবে, অনেক রাত হয়ে গেছে। হুম। সাগর খাবার খেয়ে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তে তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার মা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার মা বলতে লাগলো, কিরে পৌঁছে গেছিস নাকি বাসায়? আম্মু পৌঁছে গেছি। আর তুমি এখনো ঘুমাও নাই কেন? রাত তো অনেক হয়েছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। একা খালি বাড়িতে ঘুম আসে না রে। আচ্ছা তুই এখন ঘুমা, কালকে কথা বলবো নে। ঠিক আছে আম্মু। সাগর ফোনটা রেখে ঘুমিয়ে গেল। এদিকে ফারিয়া তার রুমে বসে হাজার পর ফোন দিতেছে সাগরকে, কিন্তু সাগরের ফোন সুইচ অফ দেখাচ্ছে। আইডিতে মেসেজ দিতে গেলে আইডি দেখাচ্ছে 12 ঘন্টা আগে অ্যাক্টিভ, এরপর আর অ্যাক্টিভ হয় নাই। কি ব্যাপার, ছেলেটা কোথায় গেছে? হঠাৎ করে তার কি এমন হয়েছে যে আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে? আমি কি কোনো ভুল করেছি যে আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে? এসব ভাবতে ভাবতে আর কান্না করতে করতে ফারিয়া এমন সময় তার রুমে প্রবেশ করলো তার মা। ফারিয়াকে কান্না করতে দেখে অবাক হয়ে বলতে লাগলো, কি রে, তোর কি হয়েছে? কান্না করতেছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? দেখো না আম্মু, সাগরকে এতবার ফোন দিলাম, ওর ফোন সুইচ অফ বলতেছে। আইডিতে মেসেজ দিলেও রিপ্লাই দেয় না। তোর সাথে কি ঝগড়া হয়েছে সাগরের? না আম্মু, সাগরের সাথে আমার কোনো ঝগড়া হয়নি। কাল থেকে সে আমার সাথে এমন ব্যবহার করছিল। আজকে সারা দিন তাদের বাসায় ছিলাম, সে একবারও বাসায় আসে নাই। ও হ্যাঁ, সকালে দেখলাম একটা লাগেজ নিয়ে কোথায় যেন দিতে গেছিল, এরপর তো আমিও দেখি নাই। আচ্ছা এখন কান্না করতে হবে না, এখন ঘুমা। কালকে আমি সাগরের মাকে জিজ্ঞেস করবো নে সাগর কোথায় গেছে বলার জন্য। ঠিক আছে আম্মু। রীতি চলে যেতেই ফারিয়াও ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টায় সাগরের ঘুম ভাঙল তার খালামণি ডাকে। সাগর বাবা, এখন উঠ, সকাল 10টা বেজে গেছে, খাবার খাবি কখন? খালা, আর একটু ঘুমাও দাও। অনেক রাতে ঘুমিয়েছি, এখন উঠতে মন চাচ্ছে না। এখন উঠে খাবার খেয়ে আবার না হয় ঘুমিয়ে থাকিস, এখন উঠ। উঠতেছি, তুমি যাও। সাগরের খালা চলে গেল। এদিকে সাগরও বসে না থেকে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য চলে গেল নিচে। খাবার টেবিলে বসতেই সাগরের ফোনটা বেজে উঠল। অজানা নাম্বার থেকে কল এসেছে। সাগর ফোনটা কানে কাছে ধরতেই ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে বলে উঠল ফারিয়া, সাগর প্লিজ তুমি বাসায় ফিরে আসো। আমি তোমার পায়ে ধরে মাফ চাইবো, আমার ভুল থাকলে মাফ করে দিও। প্লিজ বাসায় চলে আসো, তোমাকে না দেখলে আমার একটুও ভালো লাগে না। ফারিয়ার কণ্ঠ শুনে সাগর দিল ফোনটা কেটে। খাবার খেয়ে সোফায় বসে টিভি দেখতেছে। এমন সময় সাগরের ফোনটা আবার বেজে উঠল। তাকিয়ে দেখে তার মা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে তার মা বলতে লাগলো, সাগর কেমন আছিস বাবা? এই তো মা, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুই কবে আসবি বাড়িতে? ভাবতেছি তো 1 মাসের মতো থাকবো এইখানে। বাড়িতে গিয়ে একা একা কি করব, তার চাইতে ভালো হবে এইখানে থেকে যাই, ঘোরাঘুরি করি। ঠিক আছে তাহলে থাক, তোর যে সময় মন চায় ওই সময় আছিস। রাখলাম তাহলে এখন। ঠিক আছে আম্মু। আফিফা বেগম ফোনটা কেটে দিতে ফারিয়া আফিফা বেগমের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আন্টি, সাগর আমার সাথে এমন করতেছে কেন? আমি কি এমন অপরাধ করেছি যে সাগর আমার সাথে এমন আচরণ করতেছে? সত্যি করে বলো তো, তুমি অন্য কোনো ছেলের সাথে রিলেশন করো না তো? আমি কসম করে বলতেছি, আমি আপনার ছেলেকে ছাড়া আজ পর্যন্ত অন্য কোনো ছেলের ধারে কাছেও যাইনি। আপনি আম্মুকে জিজ্ঞেস করতে পারেন। আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আম্মু তো অন্ততপক্ষে সত্যি কথা বলবে, তাই না? তাহলে সাগর যে আমাকে বললো তুমি নাকি অন্য কোনো ছেলের সাথে রিলেশনে আছো, আবার পার্কে ঘোরাঘুরিও করো গিয়ে। একদম মিথ্যা কথা। আমি কারোর সাথে রিলেশন করি নাই, এমনকি কোনো ছেলের সাথে ঘোরাঘুরিও করি নাই। আপনি সাগরকে আমার কাছে ফিরিয়ে এনে দেন। আমি সাগরকে জিজ্ঞেস করব সে তার নিজের চোখে দেখেছে নাকি আমি অন্য কোনো ছেলের সাথে রিলেশন করি। সে তো আস্তে আস্তে 1 মাস পর আসবে। তাহলে আপনি ওই বাসায় কথা বলেন,
আমি সাগরকে নিয়ে আসব। আচ্ছা, আমি তোমাকে বিকেলে জানাবো। এখন কান্না থামাও আর পা ছাড়ো আমার। ফারিয়া পা ছেড়ে দিয়ে সোফায় বসে রইল। এদিকে আকাশ তার বন্ধুদের সাথে আড্ডা দিতেছে। এমন সময় রাফি বলে উঠল, আকাশ, আমি একটা ভুল কাজ করে ফেলেছি মনে হয়। তুই আবার কি ভুল করেছিস বলতো? সারাদিন আমাদের সাথে থাকিস, এখন তুই বলছিস ভুল কাজ করেছিস। এটা কিভাবে মানতে পারি বলতো? ভুল কাজ করেছি বলতে সাগরের সাথে একটা প্র্যাঙ্ক কল করেছিলাম 3 দিন আগে। মানে বুঝলাম না, খুলে বল কি করেছিস সাগরের সাথে? 3 দিন আগে সাগরকে ফোন দিয়ে অন্য কণ্ঠে বলেছিলাম যে ফারিয়া আপু অন্য ছেলের সাথে ঘোরাঘুরি করতেছে, পার্কে হাতে হাত ধরে বসে আছে। আরও অনেক কিছু বলেছিলাম। সকালে ফারিয়া আপু ফোন দিয়ে কান্না করতেছে। এটা করা তোর একদম ঠিক হয়নি রাফি। তুই একটা সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দিলে, এখন কি হবে বুঝতে পারছিস? এর জন্যই তো সাগরের ফোন বন্ধ, ফেসবুক অ্যাক্টিভ নাই, কোথায় গেছে কে জানে। এখন এইসব কথা বাদ দিয়ে বল কি করা যায়? সাগরকে আবার কিভাবে ফিরিয়ে দিব ফারিয়া আপুর কাছে? আমার তো ফারিয়া আপুর কান্না একদম ভালো লাগতেছে না, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, ফারিয়া আপুকে ফোন দিয়ে বল আমাদের সাথে দেখা করতে পার্কে এক্ষুনি, পরে না হয় মাপ চেয়ে নেওয়া যাবে। তাই করি, দেখি ফারিয়া আপু কি বলে। যেই ভাবা সেই কাজ। রাফি ফোন দিল ফারিয়ার নাম্বারে। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে ফারিয়া ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো রাফি ভাইয়া। আপু, তোমার সাথে জরুরি কিছু কথা আছে, একটু পার্কে আসতে পারবে এখন? ফোনে বলো কি বলবে। এই দুপুরবেলা বাইরে যাইতাম। একটু কষ্ট করে আসেন প্লিজ, অনেক জরুরি কথা আছে আপনার সাথে। আমি পার্কের ঠিকানা দিতেছি, চলে আসেন। ঠিক আছে, তুমি আমাকে মেসেজে পাঠিয়ে দাও, আমি চলে আসতেছি কিছুক্ষণের মধ্যে। ফারিয়া ফোনটা কেটে দিয়ে রেডি হয়ে রাফির দেওয়ার ঠিকানায় চলে গেল। এদিকে রাফি, আকাশ, হিমেল আরও কয়েকজন বসে আছে বেঞ্চে। বেশ কিছুক্ষণ পর ফারিয়া ওইখানে পৌঁছাতেই রাফি ফারিয়ার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, ফারিয়া আপু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দেন। আরে আরে, পা ছাড়ো, কি করতেছো? পা ছেড়ে দিয়ে কথা বলো। আর মাফ চাইতেছো কেন? তুমি কি এমন ভুল করেছো যে পা জড়িয়ে ধরে মাফ চাইতে হবে? আসলে আমি সাগরের সাথে প্র্যাঙ্ক কল করেছিলাম 3 দিন আগে। বলেছিলাম যে আপনি অন্য ছেলের সাথে পার্কে হাতে হাত রেখে ঘোরাঘুরি করতেছেন। আরও অনেক কিছু বলেছিলাম। বলে যখন নিয়েছো তাহলে এখন আর আফসোস করে কি হবে? সব সময় একটা কাজ করার আগে 1000 বার ভাববে। আজকে সাগর আমার কাছ থেকে দূরে আছে, জানি না সে আমার কথা বিশ্বাস করবে কিনা, কিন্তু সে কিছুই পাল্টে ফেলেছে। আমি কোনোরকম তার মায়ের কাছ থেকে নাম্বার নিয়েছি, দেখি কালকে সাগরকে আনতে যাব। যদি আসে তাহলে তো ভাগ্য ভালো, আর না আসলে আমার কপাল খারাপ। সাগরের নাম্বারটা আমাকে দেন, আমি ফোন দিয়ে মাফ চাইতেছি, দেখি সাগর আমাকে মাফ করে কিনা। মাফ চাওয়ার দরকার নেই, ভুল যখন করে ফেলেছো ভুলের মাসুল আমি দেই। আচ্ছা ভালো থেকো তোমরা, আমি এখন যাই। চলেন আপনাকে রিকশায় উঠিয়ে দিয়ে আসি। তার কোনো প্রয়োজন নেই, আমি যেতে পারবো। ফারিয়া চলে গেল। এইদিকে রাফি, আকাশ, হিমেল বসে আছে বেঞ্চে। আকাশ রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখছিস তো কি হয়েছে? সামান্য একটা ভুল আমাদের কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। এখন আল্লাহ ভালো জানে সাগর কি করে, ওর তো রাগ বেশি। তা তো আমিও বুঝতে পারছি, এখন সাগর না আসা অবধি তো কিছু একটা করতেই হবে। সাগরকে যে করেই হোক বোঝাতে হবে আমাদের, যে ভুলটা আমরা করেছি ফারিয়া আপু করে নাই। আচ্ছা দেখা যাক কি হয়, আর 2 বা 3 দিন অপেক্ষা করে দেখি সাগর ফিরে আসে কিনা। আসলে পরে মাপ চেয়ে নেওয়া যাবে। সবাই কথা বলে চলে গেল যার যার বাসায়। এদিকে সাগর মিরাজের সাথে ঘোরাঘুরি করে দিন পার করে দিয়েছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় সাগরে খালা বলতে লাগলো, সাগর, রাজশাহী তো ঘোরাঘুরি করলি, কেমন লাগলো? অনেক ভালো লেগেছে। আচ্ছা খালা, রাত হয়েছে অনেক, খুব টায়ার্ডও লাগতেছে, আমি ঘুমাতে যাই। ঠিক আছে, যা তাহলে। সাগর চলে গেল ঘুমাতে। এদিকে ফারিয়া বসে আছে আফিফা বেগমের সাথে। এমন সময় রিধি মানে ফারিয়ার মা বলতে লাগলো, কালকে তো সকাল সকাল রাজশাহী চলে যাবি, ওইখান থেকে নিয়ে যাবে কে তোকে?
আমি বলে রাখছি, বোনকে সে স্টেশন থেকে এসে নিয়ে যাবে। ও আচ্ছা, দেখ কোনো রকম সাগরকে নিয়ে আসতে পারিস নাকি? পিচ্ছি মানুষ হলে কি হবে, রাগ তো আর কম না। সাগরের রাগ বেশি নাই, তবে একবার যদি সে রেগে যায় তাহলে সব শেষ। যেমন এই ঘটনা হলো, এটা তো আর সাগর জানে না। আচ্ছা ফারিয়া, তুমি ঘুমাতে যাও, সকাল 6টার আবার ট্রেন তোমার। ঠিক আছে, যাইতেছি আন্টি। ফারিয়া চলে আসলো তার বাসায়, ব্যাগের ভিতরে সব কিছু গুছিয়ে রেখে ঘুমিয়ে গেল। পরদিন সকাল 5:45 ফারিয়া চলে আসলো বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। রাত্রির একটা টিকিট কেটে বসে পড়ল তার সিটে। সাবধানে যাবি, আর গিয়েই ফোন দিবি আমাকে। ঠিক আছে আম্মু। বেশ কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিল রাত্রি যাওয়ার উদ্দেশ্যে। দীর্ঘ 4 ঘন্টা অতিক্রম করার পর ফারিয়া এসে পৌঁছায় রাজশাহী রেলওয়ে স্টেশনে। গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে এমন সময় সাগরের খালা এসে বলতে লাগলো, তুমি তো ফারিয়া তাই না? জি আমি ফারিয়া, আপনি কে? আমি সাগরের খালা। চলো, বাইরে গাড়ি আছে আমাদের। চলেন। সাগরের খালার সাথে চলে আসলো ফারিয়া তাদের বাসায়। কলিং বেল দিতেই বাড়ির কাজের লোক এসে দরজা খুলে দিল। ফারিয়া এক মুহূর্ত দেরি না করে চলে গেল সাগরের রুমে। গিয়ে দেখে সাগর এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। দরজাটা বন্ধ করে খাটের উপরে উঠে সাগরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ফারিয়ার চোখে পানি, শার্ট ভিজে গেছে। বেশ কিছুক্ষণ পর সাগরের ঘুমটা ভেঙে গেল আর ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই আপনি কে? আর আমার বুকের উপরে শুয়ে এইভাবে কান্না করতেছেন কেন? নামেন, আমার বুকের উপর থেকে নামেন বলতেছি। নামবো না কুত্তা। তুই আমাকে না বলে এখানে চলে এসেছিস কেন? সব কিছু যাচাই বাছাই না করে দৌড়ে চলে এসেছিস। একটা মানুষ যে কষ্ট পাচ্ছে সেটা দেখছিস না? আপনি তো বেশ মজায় আছেন, অন্য ছেলেদের সাথে ঘোরাঘুরি করতেছেন। আর কি লাগে আপনার বলেন তো? আমি তো মনে করতেছি আর কিছুই লাগবে না। কুত্তা, একটা বারো সত্যিটা যাচাই করে দেখলি না সব সত্যি নাকি মিথ্যা? তোর সাথে রাফি প্র্যাঙ্ক কল করেছে। তুই চাইলে আকাশকে রাফিকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারিস। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, এই নে ভিডিওটা দেখ। ফারিয়া পার্কের ভিডিওটা দেখাতে লাগলো। ভিডিওটা দেখে আর কিছুই বলল না সাগর। ফারিয়াকে জড়িয়ে ধরে লিপকিস করতে লাগলো। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই। কালকে আমরা আমাদের বাসায় যাব। কালকে যদি আমাকে বিয়ে না করেছিস তাহলে তোর খবর আছে। এখনো তো আব্বু আসে নাই, তাহলে বিয়ে হবে কিভাবে? কালকে চলে আসবে, আমি বলে এসেছি। সাগরকে নিয়ে বাসায় আসব, আর সাথে সাথে আমাদের বিয়ে দিয়ে দিবেন। ভালো করেছো। এখন আমার উপর থেকে উঠো। মনে হচ্ছে আমি একটা আটার বস্তা নিয়ে বসে আছি। কি বললি কুত্তা? আমি আটার বস্তা, তাই না? এখন কিছু করব না, বাসায় নিয়ে যাই, এরপর আমি যে আটার বস্তা দেখাবো। যা ফ্রেশ হয়ে আয়। যাইতেছি। সাগর ফ্রেশ হয়ে ফারিয়াকে নিয়ে চলে গেল নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে এমন সময় মিরাজ বলতে লাগলো, সাগর ভাইয়া, তুমি চলে যাবে নাকি? কালকে চলে যাব। দেখছিস না হিটলার বোমা এসেছে, যদি না যাই তাহলে আমার কি অবস্থা করবে জানিস না? হিটলার বোমা? এটা শুনে ফারিয়া সাগরের কানের কাছে এসে বলতে লাগলো, আমি কেমন হিটলার বোমা বাসর রাতে দেখতে পারবা চান্দু। এখন যা পারো বলে নাও, এখন কিছুই বলবো না তোমাকে। তিনজন মিলে গল্প করতে লাগলো। গল্প করার শেষে সাগর, মিরাজ আর ফারিয়া চলে গেল শপিং মলে। বেশ কিছু জিনিস কিনে নিয়ে আবার চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে এমন সময় সাগরের খালা বলতে লাগলো, ফারিয়া, এটা তোমার জন্য এনেছি, এটা তুমি রেখে দাও। ওসব কি দরকার ছিল এখন আনার? আমার তো এইসব আছেই। থাকুক, এটা আমার তরফ থেকে তোমাকে দিলাম। ফারিয়া গহনাটা রেখে দিল। রাতে খাওয়া দাওয়া করে সাগর আর ফারিয়া চলে গেল রুমে। দুজন বিছানায় শুয়ে আছে, কিন্তু কেউ কারোর দিকে তাকাচ্ছে না। এমন সময় ফারিয়া সাগরকে এক টানে তার কাছে নিয়ে এসে বুকের সাথে চেপে ধরলো আর বলতে লাগলো, তোকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না আমার পিচ্চি। তুই আমাকে কি এমন জাদু করেছিস যে তোকে ছাড়া আমি কিছুই বুঝি না? কালো জাদু করেছি তোমাকে, যাতে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে না পারে।
দুজন কথা বলতে বলতে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সবাই খাওয়া দাওয়া করে নিল। সাগর আর ফারিয়া রেডি হচ্ছে তাদের বাড়িতে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে চলে আসলো নিচে। সাগর তার খালার কাছ থেকে বিদায় নিয়ে ফারিয়াকে সাথে করে চলে আসলো স্টেশনে। ঢাকার 2টা টিকিট কেটে নিল। প্রায় 30 মিনিট পর ট্রেন আসতেই সাগর আর ফারিয়া উঠে পড়ল ট্রেনে। বেশ কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিল। প্রায় 5 ঘন্টা পর সাগর আর ফারিয়া চলে আসলো বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। ট্রেন থেকে নেমে একটা গাড়ি নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আফিফা বেগম এসে দরজা খুলে দিল। দুজন বাড়ির ভিতর প্রবেশ করতে দেখতে পেল সাগরের আব্বু বসে আছে সোফায়। সাগরকে দেখে বলতে লাগলো, কেমন আছিস সাগর? এই তো আব্বু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যা ফ্রেশ হয়ে আয়, দুজনের পর কথা বলা যাবে। ঠিক আছে আব্বু, যাইতেছি। সাগর আর ফারিয়া চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে দুজন চলে আসলো নিচে। সাগর তার আব্বুর পাশে বসে ল্যাপটপে কাজ দেখতেছে আর কথা বলতেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। ফারিয়াকে দরজা খুলতেই দেখতে পেল আকাশ, রাফি, হিমেল আরো অনেক বন্ধু বান্ধব এসেছে সাগরের। ফারিয়া আপু, সাগর এসেছে নাকি? এসেছে, ভেতরে আসো তোমরা। সবাই ভিতরে এসে বসে পড়ল সোফায়। এদিকে সাগর তাদের সাথে কোনো কথাই বলছে না। বেশ কিছুক্ষণ পর রাফি বলতে লাগলো, সাগর, তোর সাথে পার্সোনাল কথা আছে, চল তোর রুমে। এখন আমি যেতে পারবো না, কাজ শিখতেছি। দেখতেছিস না? দেখতেছি তো, চল আমার সাথে। সাগরকে জোর করে সবাই নিয়ে চলে আসলো রুমে। দরজাটা বন্ধ করে দিয়ে রাফি সাগরের পা ধরে বলতে লাগলো, প্লিজ বন্ধু, রাগ করিস না। আমি বুঝতে পারি নাই যে এমন কিছু একটা হবে। আমি তো মজা করেছিলাম, কিন্তু তুই যে সিরিয়াসলি নিবি এটা জানতাম না। হয়েছে, এখন পাছাড়। তুই আগে বল, মাফ করেছিস নাকি? মাফ করেছি। এখন আমার বাসার ঘর সাজা তোরা। আজকে আমাদের বিয়ে হবে। তুই কোনো চিন্তা করিস না, তোর বাসর ঘর এমনভাবে সাজিয়ে দিব, সারা রাত বিড়াল মারবি আর ওপর থেকে ফুল পড়বে। রাফির কথায় সবাই হেসে উঠল। এদিকে ফারিয়া সবার জন্য চা বানিয়ে এনে দিয়ে চলে গেল আবার নিচে। রাফি অনলাইনে ফুলের অর্ডার দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই ফুল চলে আসলো বাসায়। সাগরের বাসর ঘর সাজাতে লাগলো সবাই। দেখতে দেখতে বিকেল পেরিয়ে রাত হয়ে গেল। কিরে, কেমন হয়েছে বাসর ঘর সাজানোটা? অস্থির হয়েছে, এক কথায় বলতে গেলে। চল এখন নিচে যাই। সবাই চলে গেল নিচে। আড্ডা দিতে দিতে রাত বেজে গেল 10টা। সবাই খাবার খাচ্ছে। এমন সময় আরমান চৌধুরী বলতে লাগলো, আকাশ, খাবার খেয়ে তোমরা কয়েকজন মিলে একটা কাছে নিয়ে আসো। ঠিক আছে আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। 11টার মধ্যে কাজী বাসায় হাজির থাকবে। ঠিক আছে, তাহলে হবে। সবাই খাওয়া দাওয়া করে বসে আছে। এদিকে আকাশ, রাফি, হিমেল চলে আসলো কাজী অফিসে। কাজীকে নিয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসলো বাসায়। বাড়ির ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় রাফি বলে উঠল, আকাশ, মাল তো আনা হয় নাই, পুরো 1 বক্স নিয়ে আয়। চল। কাজীকে বাড়িতে বসিয়ে রেখে চলে গেল ফার্মেসিতে। 1 বক্স নিয়ে আবার চলে আসলো বাসায়। এসে দেখে কাজের সকল কিছু লেখা শেষ। এখন কাজী বলতে লাগলো, মা, তুমি এই বিয়েতে রাজি আছো? রাজি থাকলে বলো আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। 3 বার বলতে হবে, আরো 2 বার বলো। আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। বাবা, এবার তুমি কবুল বলো 3 বার। আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। এবার এইখানে সাইন করে দাও। সাইন করলেই তোমাদের বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে। দুজন সাইন করে দিল। কাজী তার হাদিয়া নিয়ে চলে গেল। এদিকে সাগরকে নিয়ে চলে আসলো তার বন্ধুরা সাদে। সাগরের হাতে মালটা ধরিয়ে দিয়ে আকাশ বলতে লাগলো, মাম্মা, পুরো 2 মাস ইউজ করতে পারবি। পুরো 1 প্যাকেট আছে। তাহলে তোর আর ভালো হলি না, আমার তার সাইজের মাপ এখনো বের হয় নাই। এটাই সবচেয়ে বড় সাইজ, আর না হলে ফ্যাক্টরি থেকে তোর সাইজের মিল করে অর্ডার দিয়ে আনবো। সবাই কথা বলতে লাগলো। রাত প্রায় 12টা। সাগরের বন্ধু বান্ধব মিলে সাগরকে নিয়ে চলে আসলো বাসর ঘরের সামনে। সাগর তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসর ঘরে ঢুকতেই ফারিয়া খাট থেকে নিচে নেমে এসে
সালাম করলো সাগরকে। বেশ কিছুক্ষণ দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকার পর ফারিয়া বলতে লাগলো, চলো 2 রাকাত নফল নামাজ আদায় করে আমাদের নতুন জীবন শুরু করি। চলো। দুজনই নামাজ আদায় করে বসে আছে খাটের উপরে। এমন সময় সাগরের নজর গেল ফারিয়ার ঠোঁটের উপর। ফারিয়ার ঠোঁটগুলো আজকে ভীষণ কাঁপাকাঁপি করতেছে। সাগর আস্তে আস্তে ফারিয়ার ঠোঁটে এসে তার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে লিপকিস করতে লাগলো। বাকিটা ইতিহাস হয়ে থাক, আর বলবো না, ভাবতেই শরম লাগে। আজকের গল্পটা এ পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।